কথা শুনতে পাচ্ছি। এটা কানে নাও, ভিডিও অফ করে দাও। ভিডিও অফ করা আছে। হ্যালো স্যার শুনতে Hello? পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যালো আমি শুনতে পাচ্ছি। এটা চেঞ্জ করে দেবো। দাও দাও। এটা করছো? ও হ্যাঁ হ্যাঁ শুনতে আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা তোমরা কথা বলো তো, এখন কথা বলো দেখি। হ্যালো হ্যালো হ্যাঁ মুস্তাকিম, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু হ্যাঁ আলাইকুম আমি স্যার। এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? ওকে, স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, তাহলে সবাই মোটামুটি জয়েন করছো, সবাই আসছো? গুড, তাহলে তুমি যাও ব্যাস। তাহলে আমরা ওয়েলকাম আমাদের ইভিনিং ক্লাসে সবাইকে। আচ্ছা সবাই যদিও টায়ার্ড, ক্ষুধা, পেটে ক্ষুধা, তারপরে ক্লাস করতে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করছিলাম যে ব্রেস্ট দিয়ে, তাই তো? ব্রেস্টের ইন্ট্রোডাকশন করছি আমরা। আজকে আরেকটু প্রসিড করব। Recording in progress. আজকে আমরা শুরু করব abnormalities of the nipple and areola। হ্যাঁ, নিপল এন্ড এরিওলাতে কি কি অ্যাবনর্মালিটিস হয় সে সম্পর্কে একটু আমরা ধারণা রাখতে চাই। সো আমাদের হেডলাইন হচ্ছে আজকে অ্যাবনর্মালিটিস অফ দ্য নিপল এন্ড এরিওলা। কি কি অ্যাবনর্মালিটিস হতে পারে? নাম্বার 1 সেটা হলো নিপল এরিওলা অ্যাবসেন্স থাকতে পারে। নাম্বার 1 হলো অ্যাবসেন্স। ওকে, নাম্বার 2 সুপার নিউমারি নিপলস। সুপার নিউমারি নিপলস অর্থাৎ সুপার নিউমারি নিপলস হচ্ছে যে তোমরা জানবে যে আমাদের যে অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড থাকে, অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড বরাবর মেমারি লাইন থাকে। হ্যাঁ, ইন্টারইউটেরাইন লেফটে একটা মেমারি লাইন থাকে, পরে এটা গ্র্যাজুয়ালি এটা তোমার ডিসডিপার হয়ে যায়। কিন্তু এই মেমারি লাইনটা যেটা অ্যালং দা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড টু গ্রয়েন এই পর্যন্ত যদি পারসিস্ট করে, তাহলে এখানে সুপার নিউমারি কিছু নিপল হতে পারে, যেগুলো অনেক সময় দেখবা যে তোমার লোয়ার ক্লাসের এনিমেলে দেখা যায়, ছাগলে দেখতে পাবা। হ্যাঁ, সো এটা হিউম্যানও থাকতে পারে অ্যাজ এ অ্যাবনর্মালিটিস হিসেবে, যেটাকে বলছি আমরা সুপার নিউমারি নিপল। কোথায় থাকে বললাম যে ইট অ্যালং দা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডস টু দা গ্রয়েন, এখানে থাকতে পারে সুপার নিউমারি নিপল। নাম্বার 3 ডুপ্লিকেশন অফ দা নিপল। নিপল ডুপ্লিকেশন হতে পারে, ডুপ্লিকেশন নিপল উইদিন দ্য এরিওলা। সো ডুপ্লিকেশন অফ দ্য নিপল উইদিন দ্য এরিওলা থাকতে পারে, এটা একটা। নাম্বার 4 ইজ ইম্পর্টেন্ট থিং, একটু মনে রাখবে, যেটা হলো যে রিট্রাকশন, নিপল রিট্রাকশন। হ্যাঁ, নিপল রিট্রাকশন। নিপল রিট্রাকশনটা একটু খেয়াল করো। নিপল রিট্রাকশন মানে নিপলটা ভিতরের দিকে ঢুকে যাওয়া, ইনড্রয়িং অফ দ্য নিপল। ইনড্রয়িং অফ দ্য নিপল এটা হতে পারে পিউবার্টি লাইফে হতে পারে, অথবা তোমার লেটার লাইফ অর্থাৎ মেনোপজাল এজও হতে পারে। সো পিউবার্টি আমরা এই নিপলটাকে কি কি রিট্রাকশন, এটা জাস্ট সিম্পল ইনভার্সন হতে পারে, সিম্পল হতে পারে, নিপল রিট্রাকশনটা সিম্পল হতে পারে, অথবা তোমার এটা হতে পারে যে তোমার জাস্ট স্লিট লাইক রিট্রাকশন হতে পারে, অথবা সার্কামফারেন্সিয়াল রিট্রাকশন হতে পারে। সার্কামফারেন্সিয়াল রিট্রাকশন হতে পারে। তো তোমার যেটা হলো যে সিম্পল রিট্রাকশন, যেটা সিম্পল রিট্রাকশন এটা তোমার স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। সিম্পল রিট্রাকশন যেটা জাস্ট হলো পিউবার্টি লাইফে তোমার হলো যে জাস্ট নিপলটা, সিম্পল রিট্রাকশনটা ইউজুয়ালি পিউবার্টি লাইফ হয়, এবং এটা তোমার স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। মাঝে মধ্যে এটা ব্রেস্ট ফিডিং এ সমস্যা করে। বাট তোমার ইন দ্য লেটার এজ অর্থাৎ মেনোপজাল এজে যে রিট্রাকশনটা হয়, লাইক স্লিট লাইক রিট্রাকশন or circumferential retraction, এটা প্যাথোলজিক্যাল। কিরকম? ইউজুয়ালি তোমরা একটা টার্ম শিখো আজকে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ডাক ইকটেশিয়া। ডাক একটা বলে একটা কথা আছে, ডাক ইকটেশিয়াতে ইউজুয়ালি স্লিট লাইক নিপল রিট্রাকশন হয় ডাক ইকটেশিয়াতে। আচ্ছা, আর আরেকটা বলছিলাম সার্কামফারেন্সিয়াল নিপল রিট্রাকশন,
সার্কামফারেন্সিয়াল নিপল রিট্রাকশন ইউজুয়ালি কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে আমরা দেখতে পাই। সো নিপল রিট্রাকশন দেখলে একটু এটা নিতে হবে যে ইট মে বি ফিজিওলজিক্যাল, ইট মে বি প্যাথোলজিক্যাল। যদি ইউজুয়ালি পিউবার্টি লাইফে যদি নিপল রিট্রাকশন হয়, পিউবার্টি লাইফে নিপল রিট্রাকশন এটা ফিজিওলজিক্যাল and it corrects spontaneously, but in later age like menopausal age যদি তোমার নিপল রিট্রাকশন পাও, যেটা যদি এবং এটা যদি স্লিটের মধ্যে স্লিট লাইক রিট্রাকশন, দেখবে যে আন্ডারলাইং প্যাথোলজি ইউজুয়ালি ডার্ক ইকটেশিয়া, বাট রিট্রাকশন সার্কামফারেন্সিয়াল, পুরো নিপলটা যদি সার্কামফারেন্সিয়ালি রিট্রাক্ট যায় তাহলে এই ক্ষেত্রে আন্ডারলাইং কার্সিনোমা আছে কিনা সেটাকে আমাকে এক্সক্লুড করতে হবে। সো দিস ইজ অ্যাবাউট দ্য নিপল রিট্রাকশন। আর কি অ্যাবনর্মালিটিস হতে পারে? ক্র্যাক নিপল, ক্র্যাকড নিপল থাকতে পারে, এবং ক্র্যাক নিপল যদি থাকে সেক্ষেত্রে ল্যাকটেশনের সময় সমস্যা করে, ল্যাকটেশনের সময় ইনফেকশন হয়, মায়ের ব্যথা হয়, ল্যাকটেশনের সময় ক্র্যাক নিপল হতে পারে। আর কি হতে পারে? প্যাপিলোমা, নিপলে প্যাপিলোমা থাকতে পারে, নিপলের পাশে একটা প্যাপিলোমা ঝুলে আছে। ওকে, এক্সিমা হতে পারে, নিপলে এক্সিমা হতে পারে। আরেকটা লাস্ট বাট নট লিস্ট, প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল বলে কথা আছে। প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল is a eczematous lesion around the nipple, but it should be distinguished from the carcinoma of the breast. Paget disease of the nipple underlying pathology carcinoma of the breast থাকতে পারে। সো আমরা এই কয়েকটা abnormalities বললাম about the nipple and areola. So again আমি বলছি তোমাদেরকে যে what are the abnormalities of the nipple and areola? So abnormalities are number 1, absence. Number 2, supernumerary nipples that sit along the anterior fold to the groin. Number 3, duplication of the nipple. Number 4, nipple retraction. It could be simple in puberty life that corrects spontaneously. It could be slit-like or circumferential retraction that occurs in the later life in the menopausal age. Slit-like retraction, underlying pathology, periductal mastitis. Circumferential retraction, underlying pathology, the carcinoma breast. Others are cracked nipple that interfere with lactations, papilloma of the nipple, eczematous lesion around the areola, and last but not the least আমি বললাম যে Paget, P-A-G-E-T, Paget disease of the nipple, that lesions look like eczematous, but underlying pathology the carcinoma breast. Okay, so this is about the abnormalities of the nipple and areola. আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, ফুয়াদ আছে? ফুয়াদ ক্লাসে ফুয়াদ আছে? ফুয়াদ স্যার আসসালামু আলাইকুম স্যার, আজকে ফুয়াদ একটু ব্যস্ত, আর বোনের ওপেন হার্ট সার্জারি, তো এই জন্য আজকে উপস্থিত নাই ক্লাসেও। কি সার্জারি? ওপেন হার্ট সার্জারি হচ্ছে আর খালাতো বোনের স্যার। কোথায়, ঢাকা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ বললাম তোমাদেরকে নিপল এরিওলার অ্যাবনর্মালিটি সম্পর্কে, তোমরা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। রৌনক জাহান, হ্যালো, এই ঘুমাচ্ছে নাকি? মানে ক্লাসে জয়েন করে? রৌনক কোথায়? রৌনক, কথা বলে না। হ্যাঁ, আরিফ, আরিফ আছে? জি স্যার। আচ্ছা আরিফ, বুঝতে পারছো আমার কথা? জি স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা পরীক্ষা আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমরা এখন বলবো তোমাদেরকে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ব্রেস্ট। হ্যাঁ, আমরা নিপল এরিওলা আলাদা বললাম, এখন বলবো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ব্রেস্ট। ব্রেস্টের কি কি কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হতে পারে? হ্যাঁ, নাম্বার 1 ইজ দ্য অ্যামাজিয়া। অ্যামাজিয়া, AMAZIA, অ্যামাজিয়া। অ্যামাজিয়া মিন্স, টার্মটা শিখে রাখো, অ্যামাজিয়া মিন্স অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট। অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট ইজ কল্ড অ্যামাজিয়া। অ্যামাজিয়া হলো কি বললাম? অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট। এটা হতে পারে ইউনিল্যাটারাল, হতে পারে বাইল্যাটারাল। আচ্ছা, এখানে অ্যামাজিয়া অফ দ্য ব্রেস্ট একটা সিনড্রোমের সাথে একটা সিনড্রোম, যেটাকে বলা হয় পোলান্ড সিনড্রোম। পোলান্ড, POLAND অ্যাপোস্ট্রোফি S। পোলান্ড সিনড্রোমটা কি জিনিস? যে বাইল্যাটারাল অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট উইথ অ্যাবসেন্স অফ দ্য পোর্শন অফ দ্য স্টারনাম। যদি বাইল্যাটারাল ব্রেস্ট অ্যাবসেন্স, তার সাথে যদি একটা স্টারনামের পোর্শন যেটা পেক্টোরালিস মেজর মাসের সাথে লাগানো থাকে, সেটা যদি অ্যাবসেন্স থাকে, তখন তাকে বলা হচ্ছে পোলান্ড সিনড্রোম। সো আমাদের টার্ম শিখলাম যে অ্যামাজিয়া। অ্যামাজিয়া মিন্স অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট, ইট বি ইউনিল্যাটারাল, ইট বি বাইল্যাটারাল। ওকে, অ্যামাজিয়া তার অপোজিট টার্ম হচ্ছে পলিমাজিয়া। পলিমাজিয়া হলো যে এক্সেসরি ব্রেস্ট, হ্যাঁ, মোর দ্যান ওয়ান ব্রেস্ট। এক্সেসরি ব্রেস্ট যদি থাকতে পারে এটা, সেটাকে বলছে পলিমাজিয়া।
কমন সাইট অফ দ্য পলিমাজিয়া আর এক্সিলাতে থাকতে পারে, তোমার গ্রোয়েনে থাকতে পারে, বাটকে থাকতে পারে, ইভেন থাইও থাকতে পারে। হ্যাঁ, এবং কি এটা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্রেস্ট যদি কখনো পলিমাজিয়া থাকে ডিউরিং ল্যাকটেশন, এই প্রত্যেকটা ব্রেস্ট ফাংশনিং হয়, প্রত্যেকটা ব্রেস্ট ফাংশনিং হয় ডিউরিং ল্যাকটেশন। সো অ্যামাজিয়া, পলিমাজিয়া। আরেকটা জিনিস তোমরা শুনে থাকবে সবাই, যেটা হলো যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ইনফ্যান্ট, তোমার দেখবে 3-4 দিনের মাথায় অনেক বাচ্চার মাথা 3rd or 4th ডে অফ লাইফ দেখবে যে তার নিপলটা যদি স্কুইচ করা যায়, সেটাকে বলে যে হুইচ মিল্ক, হুইচ মিল্ক। আমরা শুনে থাকবো হুইচ মিল্ক, এক্সপ্রেশন অফ দ্য নিপল দ্যাট কজেস ব্রেস্ট মিল্ক কামস আউট, এটাকে বলে যে হুইচ মিল্ক। এটা সাধারণত প্রোলেকটিন, মায়ের শরীরে প্রোলেকটিন যখন বাচ্চার শরীরে আসে তখন কিছু এক্সেস প্রোলেকটিনের জন্য এই মিল্কটা বের হয়, প্রোলেকটিন স্টিমুলেশনের জন্য। বাট নিজে নিজে এটা একসময় দেখা যায় যখন প্রোলেকটিনের মাত্রাটা বাচ্চার শরীরে কমে যায় তখন ডিসরিপেয়ার করে যায়। এটা একটু মনে রাখবে, হুইচ মিল্ক বলা হয় এটাকে। আরেকটা হলো যে তোমার অ্যাবনর্মালিটি, ডিফিউজ হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট। ডিফিউজ হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট, এটা সাধারণত দেখা যায় যে ডিউরিং পিউবার্টি অথবা ফার্স্ট প্রেগনেন্সিতে। দেখবে যে কিছু আমরা একদম পেশেন্ট ওয়ার্ডে পাই যে এটা ইউনিলেটারাল বাইলেটারাল, দেখা যায় হিউজ ব্রেস্ট নিয়ে আসছে, মানে তার বয়সের যে ব্রেস্টের যে সাইজ হওয়ার কথা তার চেয়ে অনেক বড়, অনেক বড়, একেবারে তোমার জায়ান্ট ব্রেস্ট। এটাকে বলা হচ্ছে ডিফিউজ হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট। এটা হয় সাধারণত due to alteration of the sensitivity of the breast tissue to the estrogen hormone. কারণ আমরা জানি যে আমাদের ফিমেলে ইস্ট্রোজেন হরমোনের কারণে ফিমেলের যে ক্যারেক্টারিস্টিক রকার্স যেটু তার ইস্ট্রোজেনের জন্য, ইস্ট্রোজেনের ইফেক্টের কারণে ব্রেস্ট একটা বড় হয়। কিন্তু এই যখন ব্রেস্ট টিস্যুর রেসপন্সটা ইস্ট্রোজেনের প্রতি অ্যাবনর্মালিটিস দেখা দেয়, তখন সেক্ষেত্রে ব্রেস্ট গুলো এক্সেসিভলি ইনলার্জ হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ডিফিউজ হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট। সাধারণত অ্যান্টি ইস্ট্রোজেন দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যায় অনেক সময়। সো আমরা বললাম যে অ্যাবনর্মালিটিস অফ দ্য ব্রেস্ট, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ব্রেস্টের মধ্যে একটা বললাম অ্যামাজিয়া, পলিমাজিয়া, হুইচ মিল্ক, আর কি বললাম যে ডিফিউজ হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট। ওকে, এখন আমরা কাজের কথা চলে যাই। হুইচ মিল্ক স্যার, হুইচ বলো। মিল্ক বানানটা যদি একটু বলতেন। WITCH apostrophe S, WITCH apostrophe S, হুইচ মিল্ক। হ্যাঁ, কে কথা বললো? স্যার আমি জয়তী চক্রবর্তী। ওকে, বুঝতে পারছো? WITCH apostrophe S, হুইচ মিল্ক। হ্যাঁ জি স্যার, শোভা? জি স্যার, Okay. জি স্যার বুঝতে। স্যার 4 নম্বর পয়েন্টটা যে বললেন স্যার, ওটা কি ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল হতে পারে? both unilateral হতে পারে, bilateral হতে পারে, but usually bilateral, as because abnormalities of মানে ইস্ট্রোজেনের হরমোন, ব্রেস্ট টিস্যুর যে ইস্ট্রোজেন হরমোন দুই পাশে কাজ করে, usually bilateral, rarely unilateral। হ্যাঁ স্যার, স্যার, স্যার পলিমেজিয়াতে হয় স্যার, অ্যাক্সেসরি ব্রেস্ট গুলো কি স্যার কেটে ফেলা হয় নাকি? পলিমাজিয়া হলে অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যু রিমুভ করে দিতে হবে একবার, ব্রেস্ট অল দ্য ব্রেস্ট টিস্যু শুড বি রিমুভড, না হলে এটা প্রবলেম ক্রিয়েট করে এটা। হ্যাঁ, অবশ্যই তোমার এটা তো রিমুভ করে দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার আর কিছু? স্যার অ্যামাজিয়ার সাথে একটা সিনড্রোম বললেন, আমি বুঝতে পারি নাই। পোলান সিনড্রোম, পোলান স্পেলিং বলে দেবো? স্যার বলেন। পোলান PO পোল্যান্ড LAND পোল্যান্ড সিনড্রোম। স্যার এখানে স্যার কি হয় স্যার, আরেকবার যদি বলতেন স্যার, এখানে কি ঘটনা ঘটে? এখানে হচ্ছে তোমার bilateral absence of the breast with absence of the external portion of sternum that attach to the pectoral major muscles। মানে পুরো স্ট্যান্ড আমরা না, স্টার্নামের একটা পোরশন অ্যাবসেন্স থাকে, যেটা কোন পোরশন, যেটা পেক্টোরাল মেজর মাসেলের সাথে লাগানো থাকে, ফলে চেস্টের শেপটা চেঞ্জ হয়ে যায়। জি স্যার। রিয়াজ, আচ্ছা গাড়িতে থাক, আমরা হলো যে চেম্বারে যাওয়ার সময় ওগুলো পাঠাবো, আপনি রেখে দেন। সরি। আচ্ছা, তাহলে নাও কাম টু দা বিনাইন ব্রেস্ট ডিজিজ। হ্যাঁ, আমাদের বহুল আকাঙ্ক্ষিত, আমরা দুটা জিনিসই পড়বো এখান থেকে। এগুলো আমরা বেসিক সম্পর্কে ধারণা নিলাম, কারণ আমরা দুটা জিনিস পড়বো। একটা আজকে পড়বো বিনাইন ব্রেস্ট ডিজিজ, আর নেক্সট লেকচার পড়বো আমরা কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। পড়লে মোটামুটি আমাদের ব্রেস্ট শেষ হয়ে যাবে। সো রেডি? বিনাইন ব্রেস্ট ডিজিজ। বিনাইন ব্রেস্ট ডিজিজ নাম্বার 1, যেটা আমরা প্রচুর পেয়ে থাকি। নাম্বার 1 ইজ দ্য ANDI, ক্যাপিটাল লেটারে ANDI, যেটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন। ANDI হলো কি? অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন। হ্যাঁ, মানে নর্মাল
নর্মালি যে ডেভেলপমেন্ট তার ডেভেলপমেন্ট হয় এবং একটা বয়সে গিয়ে ব্রেস্ট টিস্যুগুলো ইনভলিউশন হয়ে যায়, তখন এখান থেকে নর্মাল থেকে যখন ডেভিয়েট হয়ে যাবে অ্যাবারেশন ANDI অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন, যেটাকে একসময় প্রিভিয়াসলি নাও এটা এটাকে বলে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। তোমরা দেখবা যে আমাদের প্রেসক্রিপশনে লেখা আছে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে? ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ANDI কে অনেক সময় কি বলা হয়? ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। এর কম্পোনেন্ট হচ্ছে কয়েকটা কম্পোনেন্ট, যেটাকে একসাথে বলি CAPEF, অর্থাৎ সি তো হলো সিস্ট, ব্রেস্ট সিস্ট, এ তো হলো এডিনোসিস, পি তো হলো পেপিলোম্যাটোসিস, এফ তো হলো ফাইব্রোসিস, ই তো হলো ইউবিথিলিওসিস। ইউবিথিলিওসিস আবার বলি যে এনডিআই কে প্রিভিয়াসলি বলা হয়তো তোমার ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট এর কম্পোনেন্ট হচ্ছে CAPEF, অর্থাৎ সি তো হলো সিস্ট, এ তো হলো এডিনোসিস, পি তো হলো প্যাপিলোম্যাটোসিস, এফ হলো ইপিথিলিওসিস। ইপিথিলিওসিস এগুলো বলা হচ্ছে একসাথে ফাইব্রোসিস্টিক ডিজিজ কম্পোনেন্ট অফ দ্য ANDI অ্যাভারেজ নরমাল ডেভেলপমেন্ট ফাইব্রোসিস্টিক ডিজিজ। হ্যাঁ, এই পেশেন্টগুলো ক্লিনিক্যাল ফিচার ইউজুয়ালি কি নিয়ে আসে? ব্রেস্ট পেন নিয়ে আসে, পেন ইন দ্য ব্রেস্ট, পেন ইন দ্য ব্রেস্টে পেন নিয়ে আসে এবং ফিলিং অফ লাম ইন ব্রেস্ট, এই দুইটা কম্পোনেন্ট নিয়ে আসে। প্রচুর পেশেন্ট আসে আমাদের কাছে, বলে স্যার প্রচুর ব্যথা হচ্ছে এবং তোমার ফিলিং লাম মনে হচ্ছে চাকা চাকা হয়ে আসছে। তো দুইটা কমপ্লেন নিয়ে আসে, একটা হলো তোমার ব্রেস্ট পেইন নিয়ে আসে, আর হলো ফিলিং অফ লাম নিয়ে আসে। যখন এরকম আমাদের কাছে নিয়ে আসবে তখন আমরা তার অবশ্যই ব্রেস্ট লাম্পের কমপ্লেন করবে। আমরা প্রথম দিনে বলছি যে আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট করে তাকে এক্সক্লুড করব। যে ট্রিপল অ্যাসেসমেন্ট করে উদ্দেশ্য হচ্ছে যে টু এক্সক্লুড দ্য ম্যালিগন্যান্সি, ঠিক আছে? আমরা তার আন্ডারলাইন করে ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা এক্সক্লুড করবো। কিভাবে? আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট বলছিলাম যে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি আর ক্লিনিক্যাল নাম্বার 1, নাম্বার 2 বলছিলাম যে ইমেজিং লাইক আল্ট্রাসোনোগ্রাফি আর মেমোগ্রাফি, 3 বলছিলাম যে FNEC অর কোর বায়োপসি। এই তিনটা করলে তোমার আন্ডারলাইন প্যাথোলজি এক্সক্লুড হয়ে যাবে, ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করে ফেলবো। এবং এই ANDI-টা হতে পারে দুই ভাবে, একটা হলো সাইক্লিক্যাল অর্থাৎ ডিউরিং মিনিস্ট্রেশন ব্যথা হবে, আর একটা হলো অ্যাসাইক্লিক্যাল বা নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া ব্রেস্টকে বলে মাস্টালজিয়া, একটা হতে সাইক্লিক্যাল মাস্টালজিয়া আর একটা হতে পারে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। এটা পেশেন্টের সাথে কথা বলে এক্সপ্লোর করে নিতে হবে যে আপনার কি ব্যথাটা ব্রেস্টে ডিউরিং মিনিস্ট্রেশনের সময় হয় নাকি অন্য সময় হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে ANDI অ্যাভারেজ অফ নরমাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন, টিভি দেখো আপনার, অ্যাভারেজ অফ নরমাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন, যেটা হলো তোমার যে আমরা বললাম যে এটাকে প্রিভিয়াসলি বলা হয়তো ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। সো ফাইব্রোসিস্টিক ডিজিজের আমরা কম্পোনেন্ট বললাম যে তোমার কি সিস্ট, আমরা বললাম যে সিস্ট, আমরা বললাম যে প্যাপিলোম্যাটোসিস, আমরা বললাম যে তোমার এডিনোসিস, ফাইব্রোসিস আর কেবল এপিথেলিওসিস। হ্যাঁ, এটা কম্পোনেন্ট। আচ্ছা, এই পাশে ফিচার কি নিয়ে আসে? একটা বললাম যে তোমার পেন নিয়ে আসতে পারে আর একটা ফিলিং অফ লাম নিয়ে আসতে পারে। কখন প্রেজেন্টেশনটা কিভাবে হতে পারে? একটা সাইক্লিক্যাল মাস্টালজিয়া হতে পারে, নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া হতে পারে। পেইনটা হতে পারে সাইক্লিক্যাল অথবা নন সাইক্লিক্যাল, পেইনটা মিলিয়ে। সো তুমি ইভালুয়েশন কিভাবে করবা? বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। ওকে, ট্রিপল অ্যাসেসমেন্ট ইভালুয়েশন। যখন তুমি ট্রিপল অ্যাসেসমেন্ট ইভালুয়েশন করে ফেললা, হ্যাঁ, বা এস্টাবলিশ করলা যে ইয়েস দিস ইজ ANDI, তখন তুমি তাকে ট্রিটমেন্ট করবা। কি ট্রিটমেন্ট করবা? ট্রিটমেন্ট হলো যে ইফ ইট ইজ সাইক্লিক্যাল মাস্টালজিয়া, ইফ ইট ইজ সাইক্লিক্যাল, যেন তাকে পেশেন্টটা খুব বেশি অরিড থাকে যে আমার ক্যান্সার হয়েছে কিনা। তো প্রথমেই নাম্বার 1 যে রিঅ্যাসুরেন্স বলবো যে আপনারা সব পরীক্ষা করছি, পরীক্ষা করে যে না এটা আপনার ক্যান্সার না, আপনি দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করলে অসুখ ভালো হবে না। আমরা এটা এক্সক্লুড করে ফেলছি যে এটা ক্যান্সার না। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নাম্বার 1 রিঅ্যাসুরেন্স। নাম্বার 2 এডুকেট সাপোর্ট টু দ্য ব্রেস্ট। হ্যাঁ, সে দিনের বেলায় হলো তোমার ফার্ম ব্রা এবং রাতের বেলা হলো সফট ব্রা ইউজ করবে। হ্যাঁ, এডুকেট সাপোর্ট টু দ্য ব্রেস্ট। আচ্ছা, নাম্বার 3 হলো যে অনেকেই আছে, বিশেষ করে ফরেনারদের জন্য যারা
কফি কফি ক্যাফাইন খায়, কফি খায় বা আদার্স এই ধরনের কোনো এডিকশন থাকে, এটা বলতে হবে যে এই ধরনের খাবার আপনি এটা এই ধরনের অভ্যাস ত্যাগ করবেন। এক্সক্লুড ক্যাফাইন। আচ্ছা, এরপরে হলো মেডিকেশন, ওষুধ দিয়ে থাকি আমরা। নাম্বার 1 ওষুধ তোমরা এটা বলে ইভিনিং প্রাইম রোজ অয়েল বলে একটা কথা আছে, ইভিনিং প্রাইম রোজ অয়েল। হ্যাঁ, এই প্রাইম রোজটা অয়েল, প্রাইম রোজ একটা তোমার ফ্লাওয়ার, যেটা তোমার মেনলি ইউএসএ তে হয়, এটা প্রাইম রোজ অয়েল। হ্যাঁ, এই প্রাইম রোজ অয়েল এটা হলো তোমার এখান থেকেই এই প্রাইম রোজ, ইভিনিং প্রাইম রোজ একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার থেকে তেলটা তৈরি করা হয়, সেখান থেকে ওষুধটা বানানো হয়। এইটাকে বলা হচ্ছে ইভিনিং প্রাইম রোজ অয়েল। আমরা বাজারে এখন আমাদের দেশে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, এটা 3 মাস আমরা খাওয়াই। তাহলে মেডিকেশনের মধ্যে একটা হলো ইভিনিং প্রাইম রোজ অয়েল, আর একটা হতে পারে তোমার ড্যানাজল বলে একটা ড্রাগ আছে। হ্যাঁ, ড্যানাজল। হ্যাঁ, এটা হলো প্রোল্যাক্টিন ইনহিবিটর, ড্যানাজল, অথবা এক্সট্রিম পর্যায়ে আমরা ট্যামক্সিফেন, অ্যান্টিস্ট্রোজেন এগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, সো আমি তোমাদেরকে বললাম যে সাইক্লিক্যাল মাস্টালজিয়া ট্রিটমেন্ট কি। সাইক্লিক্যাল মাস্টালজিয়া ট্রিটমেন্ট নাম্বার 1 রিঅ্যাসুরেন্স, নাম্বার 2 এডুকেট সাপোর্ট টু দ্য ব্রেস্ট, নাম্বার 3 হলো যে বললাম যে কারো যদি ক্যাফাইন খাওয়ার নেওয়ার অভ্যাস থাকে সেটাকে ত্যাগ করতে হবে। নাম্বার 4 বললাম যে মেডিকেশন, মেডিকেশনের মধ্যে নাম্বার 1 নম্বরে বললাম যে তোমার ইভিনিং প্রাইম রোজ অয়েল। হ্যাঁ, এটা হলো কি, এটা প্রাইম রোজ, ইভিনিং প্রাইম রোজ একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার থেকে এই তেলটা তৈরি করা হয়। এটা কমনলি পাওয়া যায় ইউএস এবং কানাডাতে। আমরা বাট ওষুধটা আমাদের দেশে অ্যাভেলেবেল, 3 মাস খাওয়াইতে হয়। এটা একটা ওষুধ। আরেকটা হলো ডানাজল, প্রোল্যাক্টিন ইনহিবিটর, যেটা প্রোল্যাক্টিন ইনহিবিটর। আরেকটা হলো ট্যামক্সিফেন, যেটা হলো অ্যান্টিস্ট্রোজেন। তো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য সাইক্লিক্যাল মাস্টালজিয়া। আর নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া যেটা, সেটা ট্রিটমেন্ট কি, সেটা ওনাকে প্রথমে রিঅ্যাসুরেন্স করতে হবে যে আদাব দাদা, দাদা ক্লাস নিচ্ছি দাদা, ইয়েতে গেছিলাম দাদা, প্রোগ্রামে একটু দেরি হচ্ছিল শুরু হইতে, তো এই ক্লাস নিচ্ছি, এই অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে। দাদা হ্যাঁ বলেন দাদা। এই তোমরা একটু সরি, হ্যাঁ একটু হোল্ড করো। আচ্ছা দাদা বলেন। In progress. হ্যালো মুস্তাকিম, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। সরি ফর দ্য ডিস্টার্ব। ফর নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া ট্রিটমেন্ট হলো এক্ষেত্রে প্রথমে রিঅ্যাসুরেন্স, নাম্বার 2 হলো যে আমরা কিছু ড্রাগ ইউজ করে থাকি, এখানে মেনলি অ্যানেসাইডি ড্রাগ ইউজ করে থাকি, লাইক তোমার প্যারাসিটামল দিতে পারো, অথবা স্ট্রং অ্যানালজেসিক তোমার অ্যানেসাইডি। আর তোমার এক্ষেত্রে পেশেন্টগুলোকে একটু তোমার মাইল্ড ট্রাঙ্কুলাইজার, মাইল্ড ফর্মে দিতে হবে। হ্যাঁ, সো দিস ইজ অ্যাবাউট দ্য ANDI। তোমরা ANDI টা খুব ভালোভাবে পড়বে, আর ANDI শর্ট নোট আসে পরীক্ষায়, যে খালি লিখে আসবে ANDI। আমি আরেকবার বলি, aberration of normal development and involution. হ্যাঁ, so it is one of the abnormalities of the breast that when the breast tissue normally development, arrest of the normal development and involution of the breast tissue. এটা বলছে ANDI, previously is called fibrocystic disease। এই কম্পোনেন্ট গুলো আমি তোমাদেরকে বলছি। আমি তোমাদেরকে বললাম যে এই পেশেন্ট গুলো কি কমপ্লেন নিয়ে আসে, এটা বলছি। পেইনটা হতে পারে সাইক্লিক্যাল, হতে পারে মাস্টালজিয়া, নন সাইক্লিক্যাল হতে পারে। ট্রিটমেন্টটা বললাম যে সাইক্লিক্যালের ক্ষেত্রে রিঅ্যাসুরেন্স করতে হবে, এডুকেট সাপোর্ট দিতে হবে ব্রেস্টে, এক্সক্লুড ক্যাফাইন করতে হবে, মেডিকেশন ইভিনিং প্রাইম রোজ অয়েল, তারপরে প্রোল্যাক্টিন ইনহিবিটর ড্যানাজল, অ্যান্টিস্ট্রোজেন ট্যামক্সিফেন। আর তোমার নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার ক্ষেত্রে আমরা বললাম যে এখানেও রিঅ্যাসুরেন্স করতে হবে, আর প্যারাসিটামল, NSAID এবং মাইল্ড ট্রাঙ্কুলাইজার। সো দিস অ্যাবাউট দ্য ANDI। আমরা কিন্তু বলছি আমাদের ব্রড হেডলাইন হচ্ছে বিনাইন ব্রেস্ট ডিজিজ, এর মধ্যে নাম্বার 1 বললাম ANDI। ANDI বুঝা গেছে? জি স্যার। স্যার, Okay. সাইক্লিক্যাল মাস্টালজিয়া এবং নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার স্যার কজ কি হবে? সাইক্লিক্যাল এটা দুইটাই তো বললাম, যে কজ হলো কি ওই যে ANDI অ্যাবারেশন, এটা ওই যে তোমার হলো যে due to arrest of normal development and involution of the breast tissue. হ্যাঁ, এখানে তোমার অ্যাকচুয়ালি অল আর দা হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে মেনলি তোমার এস্ট্রোজেন, প্রোল্যাক্টিন এসবের সমস্যার জন্যই, ইমব্যালেন্সের জন্যই তোমার হলো যে ব্রেস্ট টিস্যু নর্মাল যে ডেভেলপমেন্টটা এন্ড ইনভলিউশনটা অ্যারেস্ট হয়। হ্যাঁ, যার কারণে তোমার এই পেইনটা পেশেন্টের এই পেইনটা ফিল করে, যার কারণে পেশেন্ট এই পেইনটা ফিল করে। নন সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি ইউ আর রাইট, নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার যে মাস্টালজিয়া এর
কজটা কিন্তু তোমার বলা হয় যে ব্রেস্ট কজ না, এর কজটা ব্রেস্ট কজ না। কি কজ? তোমার হলো যে আন্ডারলাইং যে চেস্টের যে স্ট্রাকচার গুলো থাকে, দেখা হলো তোমার মাসেলস এর পেন, বা আন্ডারলাইং যে বোনস আছে বা কার্টিলেজ আছে, এগুলার পেন হচ্ছে। হ্যাঁ, এইসব পেনটা যখন ব্রেস্টে রিফার হচ্ছে, সেই পেনটাকে সে ব্রেস্ট পেন হিসেবে ফিল করতেছে। বুঝতে পারছো কি? বিশেষ করে জি নন স্যার। সাইক্লিক যে মাস্টালজিয়া is actually not true breast pain. This pain is the underlying structure from myalgia, underlying muscles, অথবা আর্থ্রাইটিস, কন্ডাইটিস, এই পেন গুলা তোমার ব্রেস্টে তোমার রেফার হয়ে সে ফিল করতেছে যে আমার ব্রেস্টে ব্যথা হচ্ছে। এই জন্যই এসব ক্ষেত্রে রিঅ্যাসুরেন্স ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। রিঅ্যাসুরেন্স। হ্যাঁ, এবং অনেক পেশেন্ট আসে রিকোয়েস্ট করে, স্যার আমার অপারেশন করে দেন, স্যার আমার অপারেশন করে দেন। হ্যাঁ, তুমি যদি সাপোজ নন সাইক্লিক মাস্টার যদি পুরো ব্রেস্ট ফালাই দাও, তারপরে তার তুমি ব্যথা ভালো করতে পারবে না। তার পেন তো ব্রেস্টে না, তার পেন হচ্ছে তোমার আন্ডারলাইং মাসেলস, আন্ডারলাইং বোনস, আন্ডারলাইং কার্টিলেজে। কথা ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। সো নাম্বার 1 হলো তোমার ANBI। এখন নাম্বার 2 আসো তোমরা যে মাস্টাইটিস। নাম্বার 2 হলো মাস্টাইটিস। মাস্টাইটিস তোমরা জানো যে মাস্টাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট ইজ কল মাস্টাইটিস। হ্যাঁ, ছোট জিনিস। ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট ইজ কল মাস্টাইটিস। ইউজুয়ালি ল্যাকটেটিং ওমেনদের এটা বেশি হয়, যে কোনো সময় হতে পারে, বাট ইউজুয়ালি ল্যাকটেটিং ওমেনদের এটা বেশি হয় মাস্টাইটিস। এবং কমন অর্গানিজম, কমনেস্ট অর্গানিজম হচ্ছে Staphylococcus aureus. Staphylococcus aureus is the commonest cause. হ্যাঁ, সো Staphylococcus aureus is the commonest cause তোমার হলো যে মাস্টাইটিস এর। এবং তোমার হলো যে ল্যাকটেটিং মাদারদের এটা বেশি হয়। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? এক কথায় ফিচার্স অফ দ্য ইনফ্লামেশন, পেন, সোয়েলিং, হ্যাঁ, তোমার রেডনেস, হ্যাঁ, অর্থাৎ কলর, রুবর, ডলর, টিউমার। মনে আছে তোমাদের ইনফ্লামেশনের চারটা ফিচার্স? কি রে? স্যার। জি স্যার। হ্যাঁ, খুব মনে আছে? কলর, রুবর, ডলর, Color, rubor, টিউমার, ফাংশনলেস। 5টা জিনিস, তাই না? হ্যাঁ, এই 5টা জিনিস নিয়ে প্রেজেন্ট করবে। ব্যথা হবে, জ্বর হবে, ব্রেস্ট ফুলে যাবে, লাল হয়ে যাবে, ব্রেস্টে হাত দিলে বলবে যে না খুব ব্যথা হচ্ছে, হাত দিবেন না, এক্সামিন করতে দিবে না। আচ্ছা, দিস দ্য ফিচার্স অফ মাস্টাইটিস। তো তোমার হলো যে ট্রিটমেন্ট কি এক্ষেত্রে? ট্রিটমেন্ট হলো যে খুব সহজ ট্রিটমেন্ট। প্রথম কথা হলো যে সাপোর্ট, মানে যে কোনো আমরা বলি যে যেমন তোমার ব্রেস্টের সাপোর্ট দিতে হবে। কেন? টু এলিভেট দ্য ব্রেস্ট, সাপোর্ট দিয়ে ব্রেস্টটাকে এলিভেট করে রাখতে হবে। এলিভেট দ্য ব্রেস্ট, সাপোর্ট দিয়ে ব্রেস্টকে এলিভেট করে দিতে হবে বাই সব ব্রা দিয়ে। আর তোমার হলো যে যেহেতু ইনফ্লামেশন, অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। পেইন থাকে, এই জন্য পেইন অ্যানেসাইডি, এবং তোমার পারলে একটু হট কম্প্রেশন। এই কয়েকটা হলো মাস্টাইটিসের ট্রিটমেন্ট। তাহলে আমরা মাস্টাইটিস সময় কি বললাম? যে ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট ইজ কল্ড মাস্টাইটিস। It may occur in any age, but commonly occurs in the lactating women. Commonest organism are Staphylococcus aureus. There should be clinical features of the inflammation like breast pain, breast swelling, breast redness. তোমার হলো যে refuse to examination due to হ্যাঁ কেন আপনারা কি রেখেছো? আচ্ছা, সো দিস আর দ্য ফিচার্স অফ মাস্টাইটিস। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো তোমার যে এডুকেট সাপোর্ট বাই সব ব্রা টু এলিভেট দ্য ব্রেস্ট। নাম্বার 2 হলো তোমার যে অ্যান্টিবায়োটিক্স। নাম্বার 3 হলো যে তোমার পেইন কিলার ইন দ্য ফ্রম অ্যানেসাইডি, এন্ড নাম্বার 4 ইজ হট কম্প্রেশন। মাস্টাইটিস যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারো, মাস্টাইটিসের ট্রিটমেন্ট যদি ঠিকমতো না হয়, তাহলে কি হবে? তোমার ইয়ে হয়ে যেতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হয়ে যেতে পারে। কাজে মাস্টাইটিস যখনই ডায়াগনোসিস হবে, প্রম্পটলি ট্রিটমেন্ট করতে হবে, নাহলে তোমার ব্রেস্ট অ্যাবসেস হয়ে যাবে। ওকে, স্যার, নাম্বার স্যার 3 স্যার মাস্টাইটিসে স্যার হট কম্প্রেশন কেন দিব? স্যার এটা তো একটা ইনফ্লামেশন স্যার। হ্যাঁ, ইনফ্লামেশনে তোমার যে কোনো ইনফ্লামেশনে যদি একটু হট কম্প্রেশন দাও, সেক্ষেত্রে এটা কিছুটা তোমার সার্কুলেশন বাড়াবে। সার্কুলেশন বাড়াইলে তোমার কিছুটা পেন রিলিভ হয়, উনি হিলিং এর সমস্যা। হ্যাঁ, হট কম্প্রেশন দিলে একটু সার্কুলেশন, ভেসোডাইলেশন হয়ে সার্কুলেশন বাড়ে। সার্কুলেশন বাড়বে। সার্কুলেশন বাড়লে তোমার পেন কিছুটা, সার্কুলেশন বাড়লে পেন রিলিভ হবে। পেন ইনফ্লামেশনে তো এমনিতেই ভ্যাসোডাইলেশন থাকে না? হ্যাঁ, কিছুটা ভেসোডাইলেশন থাকে, যেগুলো ভেসেল ব্লক থাকে, এটা তোমার ডাইলেট হয়। ওকে, বোঝা গেছে রে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপর হলো তোমার নেক্সট হলো যে তোমার যদি মাস্টাইটিসকে আমরা যদি ঠিকমতো ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে তার নেক্সট রেজাল্ট হচ্ছে তোমার অ্যাবসেস। হ্যাঁ, সো ইজ দ্য কমন প্রবলেম ব্রেস্ট অ্যাবসেস। ইউজুয়ালি গ্রামগঞ্জ যারা একটু ইলিটারেট,
এই পেশেন্ট গুলো সহজে মাস্টার্টিস অবস্থা অনেক সময় আসে না, দেখা হলে লোকালি ট্রিটমেন্ট করে, ইরেগুলার অ্যান্টিবায়োটিক্স খায়, ফলে একটা সময় কি ব্রেস্ট অ্যাবসেস ফর্মেশন করে। এবং আমাদের কাছে যারা আসে মাস্টার্টিস পর্যায়ে খুব কম আসে, ব্রেস্ট অ্যাবসেস নিয়ে আসে। হ্যাঁ, ব্রেস্ট অ্যাবসেস, অ্যাবসেস তো আমরা জানি, সবাই জানি হোয়াট ইজ অ্যাবসেস। অ্যাবসেস মিন্স তোমার যে লোকালাইজ কালেকশন অফ পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন, তোমরা সবাই জানো, জাস্ট আমি রিকল করলাম যে লোকালাইজ কালেকশন অফ পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন ইজ কল্ড অ্যাবসেস। সো এই অ্যাবসেস যখন পাস যখন ব্রেস্টের কোনো একটা লোকাল জায়গায় ফর্মেশন হবে, সেটাকে বলছি আমরা ব্রেস্ট অ্যাবসেস। is a sequelae of the maltreated বা untreated mastitis. The sequelae of the maltreated or untreated mastitis. তো সাধারণত ইনিশিয়ালি তোমার একটা কোয়াড্রেন্ট ইনভলভ করে, যখন এটা আবার তোমার নেগলেক্টেড থাকে, একটা সময় তোমার হোল অফ দ্য ব্রেস্ট ইনভলভ করে ফেলে। তো হ্যাঁ, এবং সেক্ষেত্রে এক্ষেত্রেও তোমার যেহেতু আমরা বলছি মাস্টাইটিস সিকুয়েলি, তো এই ক্ষেত্রে অর্গানিজম হচ্ছে একই অর্গানিজম, স্টেফিলোকোকাস অরিয়াস। এবং আবার এটা যে কোনো বয়সে হতে পারে, কমনলি ল্যাকটেটিং ওমেনদের হতে পারে। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? ফিচার্স অফ ইনফ্লামেশন, একই কথা, পেন, ফিভার, ব্রেস্টে সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করবে। আবার এক্সামিন করতে গেলে ব্রেস্টে টেন্ডার পাবে। বাট এখানে যদি অ্যাবসেস, এটা ফ্লাকচুয়েশন পাবা, দেখবে যে ওই যে জায়গাটা কালেকশন আছে সেই জায়গাটা ফ্লাকচুয়েটিং, ওভারলাইং স্কিনটা থিন হয়ে যায় এবং ফ্লাকচুয়েশন পাওয়া যায়, যেহেতু লিকুইড, যেহেতু তোমার এখানে একটা তোমার লিকুইড সাবস্টেন্স পাস আছে, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে ব্রেস্ট অ্যাবসেস ট্রিটমেন্ট কি? আমরা জানি যে তোমাদের, আমরা বলছি যে কোনো অ্যাবসেস ট্রিটমেন্ট হলো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, তাই না? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ হলো ট্রিটমেন্ট হলো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। বাট একটা নাম্বার 2 অর অপশন এখন যেটা বলছে যে যেটা হলো যে বলছে যে একটা মাদার যদি ল্যাকটেটিং মাদার হয়, তার যদি আপনি ইনসিশন ড্রেনেজ করেন, দুটো সমস্যা। একটা সমস্যা হলো যে যেহেতু ল্যাকটেটিং মাদার, তাদের প্রোলেক্টিভ সিক্রেশন হবে, ফলে এই ব্রেস্ট অ্যাবসেস উনটা সবসময় মিল্ক বের হবে ওদিক দিয়ে, উনটা সহজে হিল হবে না, এটা প্রবলেম। আর কোনো বাচ্চা তোমার ফিডিং করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে অনেক সময় যে তোমার অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে রিপিটেড অ্যাসপিরেশন যদি করা যায়, একটা ছোট অ্যাবসেস, খুব বেশি বড় না অ্যাবসেসটা, সেক্ষেত্রে রিপিটেড অ্যাসপিরেশন উইথ অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে কিন্তু ইমপ্রুভ করানো যায়। ঠিক আছে? তাহলে তোমার আমরা ব্রেস্ট অ্যাবসেস তোমাদেরকে আরেকবার বলি যে ব্রেস্ট অ্যাবসেস ইজ দ্য সিকুয়েলি অফ দ্য maltreated অথবা আনট্রিটেড মাস্টাইটিস। তোমার হলো যে অর্গানিজম একই, স্টেফিলোকোকাস অরিয়াস। পেশেন্ট প্রেজেন্ট করবে তোমার ফিভার, এখানে কিন্তু অ্যাবসেস ফিভারটা আগে, ফিভার, ব্রেস্ট পেন, লাম, এবং তোমার হলো যে অন এক্সামিনেশন করলে দেখবে যে ব্রেস্টটা একটা পার্ট অফ দ্য ব্রেস্ট, হোল অফ দ্য ব্রেস্ট ইনলার্জ হয়ে গেছে, ওভারলেইং স্কিনটা দেখবে যে ইনভার্স ভেন পাওয়া যেতে পারে। তোমার দেখা গেলো যে ওভারলেইং স্কিন থিন, এবং তুমি হাত দিয়ে ফিল করলে দেখবে যে টেন্ডার এন্ড ফ্লাকচুয়েটিং। সো দিস আর দ্য ফিচার্স। হাউ ক্যান উই ডায়াগনোজ দ্য ব্রেস্ট অ্যাবসেস? ব্রেস্ট ডায়াগনোজ করার জন্য কোনো টুল দরকার নেই, কোনো ডায়াগনস্টিক বা ইনভেস্টিগেশন সারা দরকার হয় না। তুমি যদি মনে হয় যে এখানে ফ্লাকচুয়েটিং, জাস্ট একটা অ্যাসপিরেশন, জাস্ট একটা ব্লাড সেল নিডল দিয়ে অ্যাসপিরেট করে দেখবে যে পাস কাম আউট। হ্যাঁ, তাহলে নাম্বার 1 ইনভেস্টিগেশন তুলে এটা তুমি কি করতে পারো? অ্যাসপিরেশন করতে পারো। অনেক সময় অ্যাসপিরেশন তোমার কিছুই আসলো না, কিন্তু বাট তোমার ডাউট হচ্ছে যে অ্যাবসেস হতে পারে, ডিপ সিটেড অ্যাবসেস, সেই ক্ষেত্রে তুমি একটা ইমেজিং আল্ট্রাসোনোগ্রাফি করতে পারো। আল্ট্রাসোনোগ্রাফি করলে তুমি ব্রেস্ট অ্যাবসেস পেয়ে যাবে, দেখবে যে বলে দিতে ব্রেস্ট অ্যাবসেস। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অর স্মল অ্যাবসেস ল্যাকটেটিং মাদার, সেক্ষেত্রে রিপিটেড অ্যাসপিরেশন উইথ অ্যান্টিবায়োটিক কাভারেজ। বুঝতে পারছো? ক্লিয়ার? ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কি বলেছেন, আবার যদি একটু বলতেন। ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বললাম যে তোমার যে যারা ল্যাকটেটিং মাদার, তাদের তো প্রোলেক্টিং, যখন বাচ্চা সাক করে তখন তো প্রোলেক্টিং হরমোন লেভেলটা বেশি থাকে, তাই না? এখন তুমি যদি একটা ব্রেস্ট অ্যাবসেস যখন ইনসিশন ড্রেনেজ করবা, সেক্ষেত্রে ওই জায়গাটা ওইখানে অনেকগুলো ডাক্ট, যখন ইনসিশন দিব অনেকগুলো ডাক্ট ইনজুরি হবে। তো সেক্ষেত্রে এবং উনটা যেহেতু ওপেন থাকছে, অল দ্য টাইমস মিল্ক বের হতে থাকবে, ওদিক দিয়ে মিল্ক বের হবে। তো মিল্ক বের হলে তোমার ওই উনটা সহজে হিল হতে যাবে না। তুমি যদি ল্যাকটেশনটা স্টপ না করো, হ্যাঁ, তুমি যদি ল্যাকটেশন ওষুধ দিয়ে স্টপ করে দাও, তাহলে মিল্ক আসবে না, উনটা হিল হয়ে যাবে। ল্যাকটেশনটা স্টপ করলে তুমি বাচ্চার প্রতি অন্যায় করতেছো, তাকে তুমি ইয়ে করতে দুধ খেতে দিচ্ছ না। এই জন্যই তোমার প্রবলেম হচ্ছে যে কন্টিনিউয়াস ওই ইনসিশন ড্রেনেজ দিয়ে কন্টিনিউয়াস মিল্ক বের হবে, নাম্বার 1। নাম্বার 2, এদিকে আবার বাচ্চা তোমার ওই মিল্ক পাশে ইয়েটা খেতে পারছে না, তোমার ওই ব্রেস্টটা সাক করতে পারবে না। কাজেই এই দুটো প্রবলেম। এই জন্য আমরা যদি সম্ভব হয় ছোট অ্যাবসেস হয়,
সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে যদি রিপিটেড অ্যাসপিরেশন করে দিই, সেটা হলো তাহলে বাচ্চা তোমার মিল্ক ফিস্টুলা হলো না, আর বাচ্চা ওই মিল্কটা সাক করতে পারলো না। বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে তোমরা একটা ইয়ে শিখো, এটা ব্রেস্ট অ্যাবসেস ড্রেনেজ তো সাধারণত সব অ্যাবসেস ইনসিওর ড্রেনেজ, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জায়গায় আছে যেখানে ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার থাকে, লাইক তোমার মনে করো এরকম ল্যাকটেটিং ডাক বা নিউরোভাস্কুলার স্ট্রাকচার থাকে। সেক্ষেত্রে আমরা ব্রেস্ট অ্যাবসেস ড্রেন করি একটা মেথডে, সেটার মেথড হিলটন মেথড। কি বললাম? হিলটন মেথড স্যার। স্যার হিলটন মেথড। ল্যাকটেটিং ডাক্ট এন্ড নিউরোভাস্কুলার স্ট্রাকচার থাকলে আমরা হিলটন যেখানে মেথডে থাকবে যেসব যে থাকবে সেসব জায়গায় আমরা ব্রেস্ট অ্যাবসেস ড্রেন করবো হিলটন মেথডে। হিলটন মেথডটা কি তারপরে বলছি। হিলটন মেথডটা হলো যে আমরা প্রথমে অ্যাবসেস ড্রেন করার জন্য কি করব, আমরা স্কিনে একটা ইনসিশন দিব। স্কিনে ইনসিশন নরমালি আমরা কি করি, মনে করে একটা জায়গায় অ্যাবসেস, স্কিনে ইনসিশন দিয়ে আর্টারি ফর্সে বা থ্রাশ করে পুসটা বের করে দিয়ে যে লুকগুলো থাকে সেগুলো ব্রেকডাউন করে সব পাসগুলো বের করে দিই। হিলটন মেথডে কি করা হয়, যেহেতু ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট স্কিনটা ইনসিশন দিই। স্কিন ইনসিশন দিয়ে একটা ফর্সেপ পাওয়া যায়, যে ফর্সেপ সাইনাস ফর্সেপ। সেই সাইনাস ফর্সেপ দিয়ে স্কিন ইনসিশনের নিচে আমরা থ্রাশ করি। থ্রাশ করে আমরা সাধারণত পাসগুলা বের করে দিই। হ্যাঁ, টু অ্যাভয়েড দ্য ইনজুরি দ্য ভাইটাল স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে এই মেথডটাকে বলা হচ্ছে হিলটন মেথড। এটা সাধারণত যখন যদি ব্রেস্টে কোনো অ্যাবসেস হয় বা এক্সিলাতে কোনো অ্যাবসেস হয় বা গ্রয়নে যদি অ্যাবসেস হয়, এসব জায়গায় হিলটন মেথডে ট্রেন করা হয়। হিলটন মেথড, কারণ তোমরা জানো যে এক্সিলাতে এক্সিলারি ভেসেলস থাকে, গ্রয়নে তোমার ফিউরাল ভেসেলস থাকে। তো এখানে তুমি যদি একবার আর্টারি ফোর্স ডাইরেক্ট থ্রাশ করো, আন্ডারলাইং স্ট্রাকচার ইনজুরি হয়। এই জন্য আমরা হিলটন মেথডে ট্রেন করি। এবং পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে ব্রেস্ট অ্যাবসেস কি মেথডে ট্রেন করা হয়, স্যার হিলটন মেথড। মনে থাকবে রে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পড়তেছি বিনাইন ব্রেস্ট ডিজিজ। হ্যাঁ, বিনাইন ব্রেস্ট ডিজিজ একটা বললাম তোমাদেরকে, প্রথমে বলে ANDA বললাম, তারপর বললাম মাস্টাইটিস, তারপর বললাম ব্রেস্ট অ্যাবসেস। আচ্ছা, এখন আসো তোমরা যে ছোট্ট একটা কথা কিন্তু লাগবে তোমাদের, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, হ্যাঁ, একটা ইয়ে আছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এক্ষেত্রে কি হয় তোমার, তোমার হলো যে এই যে সাধারণত তোমার স্টাউট যারা স্টাউট ইয়াং ওমেনদের ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস বেশি হয়। হ্যাঁ, তোমার হলো যে স্টাউট ইয়াং ওমেন যারা, তাদের ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস বেশি হয়। এটার সময় তোমার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভায়োলেন্স দিয়ে হতে পারে। দেখা গেলো যে ডাইরেক্ট সে আঘাত পেয়েছে একটা ব্রেস্টে, সেখানে হতে পারে, অথবা ইনডাইরেক্ট ভায়োলেন্স, মনে করো অ্যাথলেটস যারা খেলাধুলা করে মনে নাই, হঠাৎ করে দেখো যে কোনো একটা আঘাত পেয়েছে। হ্যাঁ, সো ইনডাইরেক্ট ভায়োলেন্স দিয়ে হতে পারে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। সাধারণত পেশেন্ট গুলো কি হয়, যে পেইনফুল লাম নিয়ে, পেইনফুল একটা লাম নিয়ে প্রেজেন্ট করে, তার ব্রেস্টে একটা লাম ব্যথা হচ্ছে, কিন্তু সে যে আঘাত পেয়েছে, বা অনেকে ইনজুরি কথা বলবে, অনেকে ইনজুরি কথা বলতে পারবে না। তো তোমার হলো যে একটা লাম নিয়ে আসছে, সেই লামটা পেইনফুল। তোমাকে অনেকে বলতে পারে যে আমি আঘাত পেয়েছি, অনেকে আঘাত বলতে পারবে না। তুমি এক্সামিন করে দেখবে যে হ্যাঁ, আমি একটা লাম পাচ্ছি, বাট সমস্যা হলো যে লামটা সলিড লাম্পের মতো, একটু হার্ড লাম্পের মতো মনে হয়, এবং যেটা মিমিক টু কার্সিনোমা। এই জন্য ট্রমাটিক ফ্যাট নেক্রোসিসে অবশ্যই তোমাকে একইভাবে ট্রিপল অ্যাসেসমেন্ট করে এক্সক্লুড করতে হবে যে ইয়াস, তোমার হলো যে মেলিগনেন্সি এক্সক্লুড করতে হবে। মেলিগনেন্সি এক্সক্লুড করার সময় আপনার মেলিগনেন্সি তুমি কি করতে, ট্রিটমেন্ট কি করতে পারো, ট্রিটমেন্ট রিঅ্যাসুরেন্স করবা যে ক্যান্সার না, এবং সিম্পল অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক, শুধু সিম্পল অ্যানালজেসিক দিয়ে তুমি অবজার্ভ করতে পারো। আর অনেক সময় যদি অ্যানালজেসিক মানে কনজারভেটিভ মেথড ফেল করে, তাহলে ওই ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস থেকে এক্সিশন করে দিতে পারো। তাহলে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস সম্পর্কে আমরা একটু কথা বললাম যে স্টাউট ইয়াং ওমেনদের বিষয়ে কজ হলো ডাইরেক্ট ট্রমা অথবা ইনডাইরেক্ট ট্রমা। পেশেন্ট প্রেজেন্ট করবে তোমার একটা পেইনফুল লাম নিয়ে, তুমি অবশ্যই ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে অ্যাসেস করবা। ট্রিটমেন্ট হলো রিঅ্যাসুরেন্স অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, রিঅ্যাসুরেন্স অ্যান্ড অ্যানালজেসিক্স। তোমার হলো যে ইফ ইট ইজ ফেল দেন এক্সিশন। ওকে, ক্লিয়ার? কে এটা? মোস্তাকিম, ফরিদ, হুজুর নাকি? আচ্ছা, এই জান্নাতুল ফেরদৌস ইকরা, উনি কি আছেন? জি স্যার। জেনি আছে? জেনি? জি স্যার। আচ্ছা, ভালো। নাহিদ আছে? নাহিদ?
ওয়ালাইকুম আসসালাম। নাহিদ আছে? নাহিদ জি স্যার। প্রক্সি দিচ্ছ না তো? স্যার ঋতু আছে? ঋতু? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো নাও কাম টু দা ইম্পর্টেন্ট টপিক, এবং যেটা করে আমরা আসলে আমাদের আমরা সার্জনটা আর কি টুকটাক পেট চলে আমাদের, সেটা হলো ফাইব্রো এডিনম অফ দ্য ব্রেস্ট। নাম শুনে থাকবে তোমরা, ফাইব্রো এডিনম অফ দ্য ব্রেস্ট। নাম শুনছো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। এই তো নাম, ফাইব্রো এডিনম অফ ব্রেস্ট। হ্যাঁ, ইটস বিনাইন কন্ডিশন অফ দ্য ব্রেস্ট, বিনাইন এন্ড কমনেস্ট কজ অফ দ্য ব্রেস্ট লাম। আচ্ছা, তাহলে এটা হলো যে ফাইব্রো এডিনম অফ ব্রেস্ট। সব প্রথম আমরা ভালো কথা বলবো, কি বলবো, যে ইট ইজ দ্য বিনাইন ব্রেস্ট ডিজিজ। তোমার হলো যে ইউজুয়ালি ইয়াং পেশেন্ট, ইয়াং বলতে 15 to 25 ইয়ার্স যাদের বয়স, তারা এইটা কমনলি প্রেজেন্ট করে। হ্যাঁ, তোমার হলো যে ইয়াং এজ অফ দ্য এজ গ্রুপে এটা প্রেজেন্ট করে। এবং সাধারণত তোমার এখানে কি হয় অ্যাকচুয়ালি, হাইপারপ্লাসিয়া অফ দ্য সিঙ্গেল লোবুল। একটা সিঙ্গেল ব্রেস্টে অনেকগুলো লোবুল থাকে, কোনো একটা লোবুল যদি হাইপারপ্লাসিয়া হয়ে যায়, তখন সেখান থেকে ফাইব্রোয়েডিনোমা ডেভেলপ করে। হ্যাঁ, এটাকে এর আরেকটা নাম হচ্ছে ব্রেস্ট মাউস বলা হয়। ব্রেস্ট মাউস। ব্রেস্ট মাউস কেন? কারণ ফাইব্রোয়েডিনোমা ব্রেস্ট গুলা মোবাইল থাকে স্যার। হাইলি মুভেবল, শুধু মুভেবল না, হাইলি মুভেবল। এক জায়গায় ধরবা, আরেক জায়গায় সরে যাচ্ছে, মানে ফিক্স করা যায় না, ধরলে পিছলে যায়, ধরলে পিছলে যায়। তো কি বললাম, ফাইব্রোয়েডিনোমা ব্রেস্ট ইজ এ কমন বিনাইন ডিজিজ অফ দ্য ব্রেস্ট। পেশেন্ট তোমার হলো যে ইয়াং গ্রুপ অফ দ্য পেশেন্টের বেশি হয়, কোন এজ অফ 50-25 এজের বেশি হয়, ডিউ টু হাইপারপ্লাসিয়া অফ দ্য সিঙ্গেল লোবুল। এই জন্য তোমার এটা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কথা আছে, তোমার জায়ান্ট ফাইব্রোয়েডিনোমা, অর্থাৎ এই ফাইব্রোয়েডিনোমার সাইজটা যখন মোর দেন 5 সেন্টিমিটার হয়, তখন তাকে আমরা বলি জায়ান্ট ফাইব্রোডিনোমা। তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে, হোয়াট ইজ জায়ান্ট ফাইব্রোডিনোমা? যে স্যার, যখন ব্রেস্ট লাম্পের সাইজটা মোর দেন 5 সেন্টিমিটার হয়ে যায়, তখন আমরা তাকে বলি জায়ান্ট ফাইব্রোডিনোমা। ওকে, তো এই আরেকটা নাম হলো তোমার কি বললাম, আরেকটা নাম তোমার ব্রেস্ট মাউস বলা হয়। তো আবার ওই ব্রেস্টের লাম, পেশেন্টের দুশ্চিন্তা, কি হবে স্যার, আমার কাছে যখন আসলো, তুমি দেখলা পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসে, জাস্ট দ্য পেনলেস লাম অফ দ্য ব্রেস্ট। লামটা সিঙ্গেল হইতে পারে, মাল্টিপল। তুমি এক্সামিন করে দেখলা কি, এক্সামিন করে দেখলা যে ইয়েস, ফার্ম অন এক্সামিনেশন দি লাম ইজ ফার্ম, তোমার স্মুথ সারফেস, এন্ড হলো রেগুলার মার্জিন। ফার্ম সারফেস, স্মুথ, রেগুলার মার্জিন, এন্ড হাইলি মোবাইল। লাম ফার্ম, স্মুথ সারফেস, এন্ড রেগুলার মার্জিন, লাম ইজ হাইলি মোবাইল। হ্যাঁ, হলো তোমার অন এক্সামিনেশন ফাইন্ডিংস। তুমি যখন লাম পাইলে, প্রথম মনে হলো যে হ্যাঁ, এটা প্রবাবলি ফাইব্রোডিনোমা। তুমি ভালো, তোমাদের যেটা নিয়ম, সেটা হলো যে ইয়েস, যেটা হোক, আমি ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে ইভালুয়েট করবো। ট্রিপল অ্যাসেসমেন্ট, তুমি তো হিস্ট্রি ক্লিনিক এক্সামিনেশন করলা, তখন তুমি নাম্বার 2 ইমেজিং করো। যেহেতু 15 থেকে 30 বছর বয়স, এই জন্য তুমি তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করো। আলট্রাসোনোগ্রাফি করে দেখলা যে তোমার সাথে একই কথা বলতেছে, তারপরে তুমি তার হিস্টোলজি করো। হিস্টোলজি এফএনএসি অথবা এফএনএবি করলা, সে বলে দিল যে ইয়েস, ইট ইজ ফাইব্রোডিনোমা। তখন তুমি পেশেন্টটাকে রিঅ্যাসুরেন্স করলে যে ইয়েস, এটা আপনার বিনাইন ডিজিজ, এটা আপনার অসুবিধার কিছু নাই, এটা আপনি চিকিৎসা না করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই, এইভাবে রেখে দিতে পারেন। এক সময় এটা ইনভলিউশন হয়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে, এটা হলো নাম্বার 1 মেইন চিকিৎসা হলো রিঅ্যাসুরেন্স। নাম্বার 2 সার্জারি। সার্জারি কখন করবো আমরা? ইন্ডিকেশন অফ সার্জারি ইন দ্য ফাইব্রোডিনোমা। ইন্ডিকেশন অফ সার্জারি নাম্বার 1 হলো যে পেশেন্ট যদি চায়, পেশেন্ট বলতেছে না আমি রাখতে চাই না, আমার দুশ্চিন্তা হচ্ছে, আপনি এটা ফেলে দেন, এটা পেশেন্ট ডিজায়ার। অথবা তোমার হলো যে নাম্বার 2 যেটা সাসপিসিয়াস অফ মেলিগনেন্সি। অনেক সময় ফাইব্রোডিনোমা কিন্তু হিস্টোপ্যাথোলজি করে দেখলা যে ও বললো যে হ্যাঁ, এখানে ফাইব্রোডিনোমা আছে, কিন্তু মাইটোটিক ডিভিশনটা অনেক বেশি, বা এখানে কিছু আমি এটিপিক্যাল সেল পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ সেও সাসপেক্ট করতেছে মেলিগনেন্সি হতে পারে। তো নাম্বার 2 যদি সাসপিসিয়াস অফ মেলিগনেন্সি হয়, তাহলে আমরা এটাকে তোমার এক্সিশন করে দেবো, এক্সিশনাল বায়োপসি। হ্যাঁ, এক্সিশনাল বায়োপসি করবো। তাহলে আমরা ফাইব্রোডিনোমা সম্পর্কে তোমাদের কি বললাম? একটা বললাম যে তোমার ইয়াং পেশেন্টদের বিষয়, এবং ডিউ টু হাইপারপ্লাসিয়া তোমার জন্য হয়। আর তারপরে বললাম যে জায়ান্ট ফাইব্রোডিনোমা
যখন ব্রেস্ট লাম্পের সাইজটা মোর দেন 5 সেন্টিমিটার হবে তখন তাকে জায়ান্ট ফ্যামিলি বলা হচ্ছে। ইভালুয়েশন করবো বাই ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে। ট্রিটমেন্ট অপশন দুইটা, এক নম্বর হলো রিঅ্যাসুরেন্স এন্ড ফলো আপ, নাম্বার 2 হলো সার্জারি। সার্জারি কখন করবো? একটা হলো পেশেন্ট ডিজায়ার, নাম্বার 2 হলো সাসপিশিয়াস ম্যালিগন্যান্সি ইন হিস্টোপ্যাথোলজি, তখন আমরা কি করবো? এক্সিশন বায়োপসি করবো। ওকে, বুঝা গেল ফাইব্রোডেনোমা সম্পর্কে? বুঝা যাবে রে? হ্যাঁ, মানে সবার কথাগুলো এখন ছোট ছোট হয়ে আসছে, মানে ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ স্যার ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস ট্রিটমেন্টটা কি আরেকবার একটু বলবেন? ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস তোমার হলো যে নাম্বার 1 রিঅ্যাসুরেন্স, একই কথা, রিঅ্যাসুরেন্স এন্ড ফলো আপ। নাম্বার 1 রিঅ্যাসুরেন্স এন্ড ফলো আপ এবং পেইন দিতে হয় পেইন কিলার। ওকে, আর যদি তোমার এটা ফেল করে, মনে করো তুমি পেইন কিলার দিচ্ছ, ফলো আপ করতেছো, ইন ফলো আপে লাম্পটা পারসিস্ট করে যাচ্ছে, তখন তুমি এক্সিশন করতে হবে, এক্সিশন এন্ড বায়োপসি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফাইব্রোডেনোমা পড়লাম। আমরা আরেকটা নতুন টার্ম পড়বো, নতুন না, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, এবং আমি তোমাদের সুখবর দিব, এই পেশেন্টটা আমাদের ওয়ার্ডে এখনো ভর্তি আছে, কালকে কিন্তু অপারেশন হয়ে যাবে। তোমরা এই পেশেন্টটা দেখে যাবা। ফাইলার্স টিউমার, রেয়ার কন্ডিশন। হ্যাঁ, ফাইলার নাম শুনছো? ফাইলার্স টিউমার, PHYLLODES, ফাইলার্স ব্রেস্ট টিউমার। এবং এই পেশেন্টটা আমাদের ওয়ার্ডে ইউনিট 2 এর সার্জারি ফিমেল ওয়ার্ডে ভর্তি আছে। তোমরা নিজ দায়িত্বে দেখে আসবে, যদিও আমাদের ওয়ার্ডে এখন আসো না, কিন্তু যারা যারা ইন্টারেস্টেড দেখে আসবা, কারণ এমনও হতে পারে যে আর সারা জীবন নাও দেখতে পাই, না পাইতে পারো, যারা সার্জারিতে পড়বা না। হ্যাঁ, অনেকে তো গাইনিতে পড়বা, অনেকে মেডিসিনে পড়বা, কিন্তু ফাইলার্স টিউমার প্র্যাকটিক্যালি তোমরা যদি দেখতে চাও, আমাদের ওয়ার্ডে ডাক্তার রোগীদের সাথে যোগাযোগ করবে, বা তোমাদের যারা ইন্টার্নরা আছে, কালকে ইয়ার আসছিল যে নিশাদ আসছিল, দেখে গেছে, তোমরা দেখে যাবা ফাইলার্স টিউমার অফ দ্য ব্রেস্ট। হ্যাঁ, এটা কি জিনিস? এটা তোমার হলো ইউজুয়ালি, আচ্ছা আগে বলি, ফাইলার্স টিউমার অফ দ্য ব্রেস্ট আর কি নাম আছে? এর নাম হলো তোমার সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রডি, সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রডি, অথবা যখন মানে ফাইলার্স টিউমার বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। যখন মেলিগন্যান্ট হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সিস্টোসার্কোমা ফাইলয়েডস। তোমরা জানো যে সার্কোমা কার্সিনোম মেলিগন্যান্সি, সেটা তো জানো নাকি? কার্সিনোমা, সার্কোমা, মেলিগন্যান্সি। সো সিস্টোসার্কোমা ফাইলয়েডস যেটা, হ্যাঁ, আরেকটা নাম হলে ফাইলার্স টিউমারের দুইটা নাম বললাম। একটা হলো বললাম যে সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রডি অথবা সিস্টোসার্কোমা ফাইলয়েডস, আরেকটা নাম। এটা কি হতে পারে? এটা বিনাইন ডিজিজ হতে পারে অথবা মেলিগন্যান্ট ডিজিজ হতে পারে। কোন বয়সে হয়? ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 40 হতে পারে, 40 ইয়ার্স হতে পারে। পেশেন্টটা কি নিয়ে প্রেজেন্ট করে? একটা তোমার একটা লার্জ টু হিউজ ম্যাসিভ নাম নিয়ে, যার পুরো, এবং সবচেয়ে মজার বিষয় যে পুরো ব্রেস্টটা ইনলার্জ হয়ে যায় এখানে। তাহলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? একটা পেইনলেস লাম নিয়ে প্রেজেন্ট করে। লামটা কিরকম হয়? লার্জ থেকে ম্যাসিভ, ইনভলভমেন্ট দ্য হোল ব্রেস্ট ইনভলভ হয়। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে যে এই লামটা হয় বাই, এবং তোমার সারফেসটা কিন্তু বসিলেটেড। তোমরা বসিলেটেড সারফেস, উঁচু নিচু সারফেসটা বসিলেটেড, হ্যাঁ, বসিলেটেড সারফেসটা হয়। আচ্ছা, তাহলে কি বললাম যে কি নিয়ে প্রেজেন্ট করে? একটা ব্রেস্ট লাম নিয়ে প্রেজেন্ট করে। লামটা কিরকম? লার্জ হতে পারে, ম্যাসিভ হতে পারে, এবং হোল ব্রেস্ট ইনভলভ করে। এটা এক্সামিনেশন কি পাবা? এক্সামিনেশন করলে পাবা তোমরা যে সারফেসটা বসিলেটেড, রেগুলার মার্জিন, যেহেতু বসিলেটেড এই জন্য কনসিস্টেন্সিটা ভেরিগেটেড, হ্যাঁ। আচ্ছা, অ্যাসেসমেন্ট করবে কি হবে? একই ভাবে স্যার অন এক্সামিনেশনটা একটু আরেকবার বলবেন স্যার। অন এক্সামিনেশন তোমার, অন এক্সামিনেশনে আমরা এক্সামিন করলে একটা পেশেন্টে আমরা ব্রেস্ট লাম পাবো, এবং এই লামটা হিউজ লাম একটা, এবং ইট ইনভলভিং দ্য হোল অফ দ্য ব্রেস্ট। সারফেসটা হচ্ছে বসিলেটেড। বসিলেটেড তো বুঝো নাকি? বসিলেটেড বুঝো? স্যার বানানটা মানে মিনিংটা আরে বসিলেটেড, বসিলেটেড, BOSSETD, বসিলেটেড মানে উঁচু নিচু, কোথাও উঁচু কোথাও নিচু, বসিলেটেড। সারফেসটা বসিলেটেড, যখন কনসিস্টেন্সি ভেরিগেটেড। ভেরিগেটেড মিন্স কোথাও সফট, কোথাও ফার্ম, কোথাও হার্ড, ভেরিগেটেড ইন কনসিস্টেন্সি। তোমার মার্জিনটা রেগুলার ইন মার্জিন, হ্যাঁ, রেগুলার ইন মার্জিন। আচ্ছা, আবার রিপিট করবো, আমি শেষ করি। ইভালুয়েট করবে কিভাবে? ট্রিপল অ্যাসেসমেন্ট ইভালুয়েট করবো যে এটা বিনাইন না মেলিগন্যান্ট। ইফ ইট ইজ বিনাইন ফাইলার্স, তাহলে সেক্ষেত্রে বিনাইন যদি হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনটা হলো শুধুমাত্র লাম্পেক্টমি, অথবা বিনাইন কিন্তু লাম্পটা অনেক বড়, সেক্ষেত্রে সিম্পল মাস্টেক্টমি করতে পারো, সিম্পল মাস্টেক্টমি। বাট ইফ ইট ইজ মেলিগন্যান্ট, তাহলে তোমার সেক্ষেত্রে
মাস্টেকটমি করতে হবে, বাট এখন স্টেজ অনুযায়ী সিম্পল মাস্টেকটমি হতে পারে অথবা মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমি হতে পারে। ফাইলোস টিউমার সম্পর্কে, হ্যাঁ, ফাইলোস টিউমার কি জিনিস? স্যার, ইট ইজ এ ব্রেস্ট, ওয়ান অফ দ্য ব্রেস্ট লাম্প। ইট কুড বি বিনাইন বা ইট কুড বি ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আর দুইটা নাম আছে স্যার। একটা নাম হলো সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রডি, BRODIE, সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রডি, অথবা সিস্টোসার্কোমা ফাইলয়েডস। আপনার এখানে আসুন, সিস্টোসার্কোমা কাদের হয়? সাথে আপনার এজ অফ 40 ইয়ার্স হয়, এবং তোমার তার সাথে কি নিয়ে প্রেজেন্ট করে? একটা হিউজ লাম নিয়ে প্রেজেন্ট করে, ইনভলভিং দ্য পার্ট অফ দ্য ব্রেস্ট, দ্য হোল অফ দ্য ব্রেস্ট। হ্যাঁ, পেশেন্ট আমাদের কাছে যেটা আসে ফুল ব্রেস্ট ইনভলভমেন্ট নিয়ে আসে। তুমি যেটা জানতে চাচ্ছিলে অন এক্সামিনেশন, আমরা কি পাবো? একটা ব্রেস্ট লাম্প পাবো, যে লাম্পটা লার্জ ব্রেস্ট লাম্প হতে পারে। তুমি যখন, এবং আরেকটা যেটা জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে ওভারলাইং যে ব্রেস্টের ভেন গুলো একদম প্রমিনেন্ট ভেন, ওভারলাইং সারফেসের ভেন গুলো প্রমিনেন্ট ভেন, এবং লাম্পটা বড় হওয়ার পরে ওভারলাইং স্কে প্রেসার দিয়ে অনেক সময় আলসারেশন নিয়ে, স্কিন আলসারেশন নিয়ে আসতে পারে, লাম্প নিয়ে আসতে পারে, ওভারলাইং স্কে প্রমিনেন্ট ভেন নিয়ে আসতে পারে, এবং আলসারেশন নিয়ে আসতে পারে। তুমি যখন এক্সামিন করবা, এক্সামিন করলে একটা লাম্প পাবা, যে লাম্পটার সারফেসটা বসিলেটেড, কনসিস্টেন্সি ভেরিগেটেড, এন্ড মার্জিনটা ওয়েল ডিফাইন্ড মার্জিন, এবং ইট ইজ মোবাইল। সবচেয়ে বড় কথা মোবাইল লাম্প। যদি মেলিগন্যান্সি হয় তাও মোবাইল, হিউজ মোবাইল। ট্রিপল অ্যাসেসমেন্ট, এবং তোমার হলো যে ট্রিটমেন্ট কিরকম? যে যদি বিনাইন হয় লাম্পেক্টমি বা সিম্পল মাস্টেকটমি, আর যদি কার্সিনোমা হয় তাহলে অ্যাকর্ডিং টু কার্সিনোমার ব্রেস্ট লিউসিড। বুঝা গেল? ফাইলের সম্পর্কে বুঝা গেছে? ওকে, আর কোনো কোশ্চেন নাই তো? সাদিয়া, সাদিয়া আছে? জি স্যার, ম্যালিগন্যান্টের ট্রিটমেন্ট কি বললেন? আরেকবার একটু বলেন। আবার বলো, কি বললা? স্যার, ম্যালিগন্যান্ট যদি হয় তাহলে মেলিগন্যান্ট যদি ট্রিটমেন্ট হয় তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেজ আমরা তখন কার্সিনোমা ব্রেস্ট করবো। আবার তো বলো, যদি বিনাইন হয় তাহলে লাম্পেক্টমি অথবা সিম্পল মাস্টেকটমি, বাট ইফ ইট ইজ মেলিগন্যান্ট তাহলে অ্যাকর্ডিং টু মেলিগন্যান্সি স্টেজ অনুযায়ী চিকিৎসা করবো। ঠিক আছে, মানে স্টেজ, মানে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলো সিম্পল মাস্টেকটমি অথবা মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কত মানে মেজার কত হলে আমরা সার্জারি করব স্যার ফাইলোস টিউমার? ফাইলোস টিউমার ট্রিটমেন্ট হলো সার্জারি, সাইজ ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যেমন তোমরা যেটা ফাইব্রোডিনোমা বললা, যে ফাইব্রোডিনোমা যদি ছোট হয়, মানে 5 সেন্টিমিটার নিচে যদি হয়, সেক্ষেত্রে আমরা ফাইব্রোডিনোমা রিঅ্যাসুরেন্স করবো, ফলো আপ করবো, কারণ ফাইব্রোডিনোমার মেলিগন্যান্ট পটেনশিয়ালিটি কম। বাট ফাইলোস টিউমার যেটা, এটা মেলিগন্যান্ট পটেনশিয়ালিটি বেশি, কাজে একে রাখলে টুডে টুমরো এখান থেকে ক্যান্সার ডেভেলপ করবে। এই জন্য ফাইলোস টিউমার থাকলে আমরা সার্জারি করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, লাস্ট একটা টপিক বলে শেষ করে দেবো তোমাদেরকে, এটা আজকের মতো পড়া, সেটা হলো গাইনোকোমেশিয়া। হ্যাঁ, গাইনোকোমেশিয়া নাম শুনছো? আচ্ছা, গাইনোকোমেশিয়া কি বলো? নাম শুনতে বলো, হোয়াট ইজ দিস? Sir, bilateral enlargement of male breast. Yes, very good. Benign enlargement of the male breast is called gynecomastia. Benign enlargement of the male breast is called gynecomastia. আচ্ছা, gynecomastia হতে পারে তোমার bilateral, it is usually bilateral, মনে রাখবে usually bilateral but maybe unilateral. হ্যাঁ, gynecomastia usually bilateral but maybe unilateral হতে পারে। এটা সাধারণত কেন হয় জানো? Due to imbalance of the imbalance ratio of estrogen and androgen. Right, yes. Imbalance ratio of estrogen and androgen. সাধারণত আমাদের টেস্টোস্টেরন মেলে বেশি থাকে, এস্ট্রোজেন অনেক কম থাকে, কিন্তু এই ব্যালেন্সটা যখন অল্টার হয়ে যায়, দেখা হলো যে কোনো অ্যাবনর্মালিটির কারণে এস্ট্রোজেন বেশি আসছে, টেস্টোস্টেরন সাপ্রেস হয়ে যাচ্ছে, তখন মেল ব্রেস্টটা বেশি হয়, তখন সেটা হলো মেল ব্রেস্টটা বড় হয়ে যায়, সেটাকে বলছি আমরা চার্জেবল, সেটাকে বলছে গাইনোকোমেশিয়া। তো আমরা কি বললাম? enlargement of the male breast is called gynecomastia, usually bilateral but maybe unilateral. তোমার হলো যে এটা হয় due to imbalance ratio of estrogen and androgen. Clear? ওকে, এখন আসো তোমাদের কেন এটা হয়, মানে কারণ হঠাৎ কজ অফ গাইনোকোমেশিয়া। হ্যাঁ, গাইনোকোমেশিয়ার কারণ হচ্ছে যে তোমার একটা হলো যে নাম্বার 1, যখন টেস্টোস্টেরন কমে যায়, ল্যাক অফ টেস্টোস্টেরন। নাম্বার 1 হলো ল্যাক অফ টেস্টোস্টেরন। কি কারণে টেস্টোস্টেরন কম হতে পারে? একটা হলো টেস্টিকুলার অ্যাট্রোফি। টেস্টিকুলার অ্যাট্রোফি যদি হয়, অথবা ক্রনিক লিভার ডিজিজ, হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। হ্যাঁ, আরেকটা হলো তোমার যে সিএলডি তে কি হয় জানো? যখন সিএলডি হয়, তোমরা জানো যে লিভার ইজ এ বিগ অর্গান ফর মেটাবলিজম,
আমাদের বডিতে যে তোমার ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন আদার যে জিনিসগুলো লিভারে গিয়ে মেটাবলিজম হয়, লিভার যখন মেটাবলিজম করতে পারে না, ইস্ট্রোজেনকে মেটাবলিজম করতে পারবে না, সেক্ষেত্রে দেখা গেলো ইস্ট্রোজেনের যে পরিমাণ থাকার কথা ছিল সেই পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের রেশিওটা অল্টার হয়ে যায়। আরেকটা সিনড্রোম আছে ক্লিন ফিল্টার সিনড্রোম। হ্যাঁ, ক্লিন ফিল্টার সিনড্রোম। এই তিনটা কারণে তোমার ইস্ট্রোজেন পরিমাণটা কমে যেতে পারে বা ইস্ট্রোজেনের রেশিওটা অল্টার হয়ে যায়। হ্যাঁ, একটা বললাম কি তোমার ল্যাক অফ টেস্টোস্টেরন, একটা হলো ক্লিন ফিল্টার সিনড্রোম, একটা হলো টেস্টিকুলার অ্যাট্রোফি। হ্যাঁ, আচ্ছা, তোমার আরেকটা টেস্টোস্টেরন তোমার কমে যেতে পারে, সিকেডি তো টেস্টোস্টেরন কমে যায়, সিকেডি মনে থাকবে, সিকেডি তো টেস্টোস্টেরন কমে যাচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজও কিন্তু তোমার টেস্টোস্টেরন কমে যায়। হ্যাঁ, আর আমরা ক্রনিক লিভার ডিজিজ বললাম, সেখানে ইস্ট্রোজেনটা বেড়ে যায়, সেটা আমরা অন্য হেডলাইনে বলি। আমরা প্রথম হেডলাইন দিলাম যে কজ নাম্বার 1 lack of estrogen, number 1 is the testicular atrophy, number 2 is the CKD, that is the chronic kidney disease, আর একটা হলো ক্লিন ফিল্টার সিনড্রোম। আর নাম্বার 2 আসো, ইনক্রিজ ইস্ট্রোজেন কি কারণে বাড়তে পারে, যেটা আমরা একটাকে বললাম যে সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, সেক্ষেত্রে মেটাবলিজম হয় না, এটা কারণে হতে পারে। অথবা আমাদের টেস্টিসের কিছু টিউমার আছে, টেস্টিকুলার টিউমার, কিছু টেস্টিকুলার ম্যালিগন্যান্ট টিউমার, যেগুলো তোমার সেমিনোমা, টেরাটোমা, এই টেস্টিকুলার টিউমারে তোমার ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়। টেস্টিকুলার টিউমার হতে পারে, ইভেন পিটুইটারি টিউমার হতে পারে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার এবং ওবিসিটি, এই কয়েকটা কারণে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে। সো হোয়াট আর দ্য কজ অফ ইনক্রিজ ইস্ট্রোজেন ইন মেল? নাম্বার 1 হলো টেস্টিকুলার টিউমার, নাম্বার 2 হলো সিএলডি, নাম্বার 3 বললাম পিটুইটারি টিউমার, নাম্বার 4 বললাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার, এন্ড 5 বললাম ওবিসিটি। এসব কারণে কিন্তু তোমার ইস্ট্রোজেন লেভেলটা বেড়ে গিয়েও তোমার গাইনোকোমাস্টিয়া হতে পারে। তো আদার্স কি কজ হতে পারে, আর কি হচ্ছে, আর কি তোমার অনেক সময় ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আছে, যেটা তোমার নাম শুনে থাকে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলে একটা কথা আছে, নাম শুনছো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম? জি স্যার। আচ্ছা, এই ব্রঙ্কোজেনিক কার্সিনোমার ক্ষেত্রে এই ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ইস্ট্রোজেন তৈরি করার কারণে তোমার হতে পারে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর কি আছে তোমার, ড্রাগস কিছু আছে, ড্রাগসের মধ্যে তোমার লাইক স্টেরয়েড, যারা বডি বিল্ড করার জন্য স্টেরয়েড, তোমার ডিজিটালিস, স্পাইরোলেকটনস, এসব খেলে তোমার হতে পারে। কিন্তু আরেকটা আছে ইনফেকশনের ক্ষেত্রে তোমার হলো যে লাইক ল্যাপ্রোসি হলে কি হয় জানো, বাইলেটারাল টেস্টিকুলার অ্যাট্রোফি হয়, এই কারণে তোমার কিন্তু গাইনোকোমাস্টিয়া হতে পারে। এন্ড লাস্ট বাট নট লিস্ট, যখন আমরা কোনো কারণ খুঁজে পাই না, তখন সেটা হলো তোমার কি, এটা হলো ইডিওপ্যাথিক। সো তোমাকে জিজ্ঞেস করো হোয়াট আর দ্য কজ অফ গাইনোকোমাস্টিয়া? নাম্বার 1 ফর ল্যাক অফ টেস্টোস্টেরন। কি কারণে ল্যাক অফ টেস্টোস্টেরন হতে পারে? তোমরা বললা ক্লিন ফিল্টার সিনড্রোম, টেস্টিকুলার অ্যাট্রোফি, ক্রনিক কিডনি ডিজিজ। ইনক্রিজ ইস্ট্রোজেন কি কারণে হতে পারে? সিএলডি, টেস্টিকুলার টিউমার, পিটুইটারি টিউমার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার, ওবিসিটি। ইকটোপিক হরমোনের মধ্যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর ড্রাগের মধ্যে বললা তোমরা যে ডিজিটালিস, স্পাইরোলেকটন, স্টেরয়েডস। ইনফেকশনের মধ্যে বললা ল্যাপ্রোসি, তার কারণে বাইলেটারাল টেস্টিকুলার অ্যাট্রোফি হয়। আর একটা বললা ইডিওপ্যাথিক কজ। ঠিক আছে, সো দিস আর দ্য কজেস অফ তোমার গাইনোকোমাস্টিয়া। তো একটা পেশেন্ট যখন গাইনোকোমাস্টিয়া নিয়ে আসে, কি নিয়ে আসে, বা যা শুধু ওর হলো যে ইনলার্জমেন্ট অফ ব্রেস্ট নিয়ে আসে, বাইলেটারাল অথবা ইউনিল্যাটারাল নিয়ে আসতে পারে, আর কোনো কমপ্লেন্ট নেই, বলবে যে আমার ব্রেস্ট গুলো বড় হয়ে যাচ্ছে। তো যখন বড় হয়ে যাবে, তোমার কাছে যখন আসবে, তুমি তার ডিটেলস হিস্ট্রি দিবা, যে তার সে কোনো ওষুধ খায় কিনা, বা তার কখনো কোনো জন্ডিস হয়েছিল কিনা, মানে সিএলডি হয়েছিল কিনা, বা তার কোনো কিডনি ডিজিজ আছে কিনা, সে কোনো ড্রাগ খায় কিনা। হ্যালো, কে কথা বলছো? হ্যালো, আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে তোমাদের শুনতে বা বুঝতে? ওকে, আচ্ছা, তাহলে হিস্ট্রি দিতে হবে তোমার। হিস্ট্রি নিয়ে দেখবা যে তার কজ গুলো এক্সপ্লেন করার জন্য কোনো হিস্ট্রি দিতে হবে, বা বলবা যে তার অন্ডকোষ বা টেস্টিস ছোট হয়ে গেছে কিনা, এই কথাগুলো তাকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করার পরে ফিজিক্যালি তাকে এক্সামিন করবা। দেখবা যে তার সিএলডির কোনো ফিচার আছে কিনা, সিএলডি তোমার মেডিসিনে পড়াবে যে সিএলডির কোনো ফিচার আছে কিনা। মেনলি টেস্টিস এক্সামিন করে দেখবা টেস্টিস গুলো ছোট হয়ে গেছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে এক্সামিনেশন করার পরে। এবং ফাইনালি কিছু আমরা ইনভেস্টিগেশন করি, এক্সক্লুড করার জন্য ইনভেস্টিগেশন, তোমার লিভার ফাংশন টেস্ট করতে হবে, রেনাল ফাংশন টেস্ট করতে হবে, হরমোন, ব্লাডে হরমোন লেভেল দেখবা, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন লেভেল দেখবা, হ্যাঁ, তোমার টেস্টোস্টেরন লেভেল দেখবা, টেস্টিকুলার টিউমারের কোনো যদি তোমার ফিচার্স, বা টেস্টিকুলার টিউমারের যে ব্লাডের মার্কার গুলো আছে, আলফা ফিটোপ্রোটিন,
এলডিএইচ এগুলো দেখবে, এবং ফাইনালি সিটি স্ক্যান দ্য ব্রেন করবা যে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে কিনা। এক্সক্লুড করার পরে যখন তুমি দেখলা যে না কোনো কজ পাচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো ইডিওপ্যাথিক কজ। হ্যাঁ, ইডিওপ্যাথিক। আচ্ছা, ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো, প্রথম কথা হলো যে পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করতে হবে যে ঠিক আছে তোমার এটা খারাপ কিছু না, কিন্তু আমরা দেখছি যে কি করা, মানে তোমার কোনো আন্ডারলাইন কোনো কজ আসছে না। তাহলে নাম্বার 2 হলো ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইন কজ। যে কজগুলো বললাম এই ট্রিটমেন্ট, যদি কোনো ওষুধ স্টপ করতে হবে, সেলি তাহলে সেলি ট্রিটমেন্ট করতে হবে, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, বা টেস্টিকুলার টিউমার থাকলে টেস্টিকুলার টিউমার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে নাম্বার 1 হলো রিঅ্যাসুরেন্স, নাম্বার 2 হলো ট্রিটমেন্ট অফ দ্য কজ, আর নাম্বার 3 হলো যে তোমার সার্জারি। সার্জারি আমরা ইন্ডিকেশন কাদের সার্জারি করব? নাম্বার হলো যে মানে গাইনোকোমেস্টিয়া গুলো যদি অর্থাৎ ফিমেল লাইক ব্রেস্ট হয়ে যায়, যদি দেখলে এত বেশি বড় হয়ে গেছে যে তার একটা সোশ্যাল এমব্রেসমেন্ট হচ্ছে, ফিমেল লাইক ব্রেস্ট। হ্যাঁ, ফিমেল লাইক ব্রেস্ট হয় তাদের আমরা সার্জারি করব। কি সার্জারি করব? সার্জারিটা হলো দুইটা অপশন আছে। এক হলো তোমার বলা হয় যে সাবকিউটেনিয়াস বা সাব এরিওলার মাস্টেক্টমি। সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি অর্থাৎ নিপল এবং এরিওলারকে প্রিজার্ভ করে তার শুধু ব্রেস্ট টিস্যুগুলোকে ফালাই দেওয়া, এটাকে বলা হচ্ছে কি বললাম, সাবকিউটেনিয়াস বা সাব এরিওলার মাস্টেক্টমি। মনে থাকবে? সাব এরিওলার মাস্টেক্টমি কি করা হয়? নিপল এরিওলার প্রিজার্ভ করা হয়, শুধুমাত্র ফ্যাট অর্থাৎ ইনলার্জমেন্ট ব্রেস্ট টিস্যুটাকে ফালাই দেওয়া হয়, এটা একটা। আর নাওএডেজ তোমার ইমপ্রুভ সার্জারি লাইপোসাকশন। কি করা হয়? লাইপোসাকশন অর্থাৎ আল্ট্রাসোনো গাইডেন্স দিয়ে জাস্ট ইনলার্জমেন্ট অফ ব্রেস্ট টিস্যুগুলো হয়েছে সেটাকে সাকশন করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে লাইপোসাকশন। ঠিক আছে? সো দিস অ্যাবাউট দ্য গাইনোকোমেস্টিয়া। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন? স্যার ইনভেস্টিগেশন গুলি আরেকবার বলা যায়? ইনভেস্টিগেশন গুলো হ্যাঁ অবশ্যই বলা যাবে। ইনভেস্টিগেশন গুলো হলো যে তোমার এক্সামিন করলা, ইনভেস্টিগেশন করার পর তোমার মাথার মধ্যে তো আসছে যে কি কারণে হতে পারে, সেক্ষেত্রে তুমি ইনভেস্টিগেশন তুমি জানো যে একটা সেল ডিকজ, লিভার ফাংশন টেস্ট, বিলিরুবিন, এইচজিবিটি, ভাইরাল মার্কার গুলো করলা। লিভার ফাংশন টেস্ট করলা, রেনাল ফাংশন টেস্ট লাইক সিরাম ক্রিয়েটিনিন করলা, একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখলা যে কিডনিগুলো ছোট হয়ে গেছে কিনা। তারপরে তোমার সিরাম কিছু হরমোন লেভেল করবা, লাইক তোমার মনে করো টেস্টোস্টেরন লেভেল, এস্ট্রোজেন লেভেল করবা। তুমি মনে করো বলছিলে যে টেস্টিকুলার টিউমার একটা কজ, সেক্ষেত্রে টেস্টিকুলার টিউমারে কিছু টিউমার মার্কার আছে, লাইক তোমার মনে করো আলফা ফিটোপ্রোটিন, এলডিএইচ, এগুলো করবা। তুমি একটা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করতে পারো, কারণ তুমি বলছো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার, টার্গেট থাকবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার আছে সেটা করতে পারো। তুমি সিটি স্ক্যান দ্য ব্রেন করতে পারো, পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার আছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো ক্লাস। স্যার আন্ডারলাইং কজগুলো ট্রিটমেন্ট করলে কি গাইনোকোমেস্টিয়া নিজে থেকে ভালো হয়ে যাবে? আন্ডারলাইন ট্রিটমেন্ট করে দিলে অবশ্যই রিগ্রেস করে যাবে, রিগ্রেস করে যাবে। তুমি স্টিমুলেটিং ফ্যাক্টরটা যদি রিমুভ করে দাও, হ্যাঁ, স্টিমুলেটিং ফ্যাক্টর দিলে অথবা 100% রিগ্রেস না করলে একটা লেভেলে চলে আসবে। কারণ আমরা বলিনি যে গাইনোকোমেস্টিয়া যে ইরিভার্সিবল কন্ডিশন, ইজ এ রিভার্সিবল কন্ডিশন। ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আর কোনো স্যার সিকেটিতে কেন গাইনোকোমেস্টিয়া হবে স্যার? সিকেজিতে গাইনোকোমেস্টিয়া হচ্ছে তোমার এখানে টেস্ট, ওই যে তোমার মনে আছে কিনা যে তোমার টেস্টোস্টেরন তোমার হলো যে এই যে অ্যাক্টিভ ফর্ম যেটা, হ্যাঁ, অ্যাক্টিভ ফর্ম, টেস্টোস্টেরন অ্যাক্টিভ ফর্মের নাম কি বলে দেখি? ডিহাইড্রোটেস্টোস্টেরন। হ্যাঁ, টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম হলো তোমার কি? ডিহাইড্রোটেস্টোস্টেরন। নাম শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। টেস্টোস্টেরন টেস্টোস্টেরন তখনই কাজ করবে ডিহাইড্রোটেস্টোস্টেরন হবে। সিকেটিতে প্রবাবলি এই অ্যাক্টিভ ফর্মটা হতে পারে না, একটা এনজাইমের ডিফিসিয়েন্সির কারণে এটা হতে পারে না। এই জন্য টেস্টোস্টেরন তখন ডিহাইড্রোটেস্টোস্টেরন কাজ করবে না, তখন টেস্টোস্টেরন ডিহাইড্রোটেস্টোস্টেরন ফর্মেশন হবে না, তখন এটা তোমার কাজ করতে পারবে না। আলটিমেটলি সিকেটিতে তোমার এই অ্যাক্টিভ ফর্মটা হতে পারে না, এই জন্যই তোমার টেস্টোস্টেরন বডিতে থাকলেও ডিহাইড্রোটেস্টোস্টেরন হতে পারছে না, আলটিমেটলি তোমার এন্ড্রোজেন লেভেলটা কমে যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? স্যার ওকে, হ্যালো, স্যার কোশ্চেন নাই মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, আজকে জি স্যার। আসসালামু আলাইকুম আমাদের নেক্সট ক্লাসে আমাদের করবো আমরা কার্সিনোমা অফ ব্রেস্ট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে।